চমৎকার দুজন অতিথি আমাদের সাথে আছেন, তাদের সাথে আলাপ করাতে চাই। তবে যে বিষয়টি খুব চমৎকার তা হচ্ছে সংস্কৃতির আদান প্রদানে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা যেমন পৌঁছেছি, ঠিক একইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অব্দিও বিশ্বের অনেক প্রাচীন, সভ্য, গোছানো, চমৎকার, রঙিন কিংবা সাদামাটা যে যেভাবে দেখেন না কেন তাদের সংস্কৃতিগুলো পৌঁছেছে এবং কিছু ক্ষেত্রে মিলেমিশে একাকার হয়েছে, ভালো লাগা তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, পরমত সহিষ্ণুতার পাশাপাশি পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। এই যে সংস্কৃতির যে আদান প্রদান, সেই আদান প্রদান দুটো দেশের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের তৈরি করে, তার ভিতটাকে আর অনেক বেশি, তার বুনিয়াদটাকে আর অনেক বেশি শক্তিশালী করেছে। এমন দুজন মানুষই আছেন যাদের সাথে আমাদের সংস্কৃতির এই আদান প্রদান আমাদের দুদেশের সম্পর্ককে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। তাদের সাথে আলাপ করাতে চাই, ডান থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন সৈয়দ রেজা মীর মোহাম্মদী, যিনি কালচারাল কাউন্সিলর, ইসলামী প্রজাতন্ত্র, ইরান দূতাবাস, ঢাকা। সাথেই রয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম, পরিচালক, জনসংযোগ বিভাগ, কালচারাল সেন্টার, ইসলামিক প্রজাতন্ত্র, ইরান দূতাবাস, ঢাকা। তাদের দুজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সকালটা এটা শুনেই সুন্দর হয়ে গেল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে সকালটা আজ শুরু করলাম আমরা, কিন্তু বিশেষ করে আপনার কাছে জানতে চাচ্ছি মীর মোহাম্মদী, ইরানের সকাল আর বাংলাদেশের সকালে নিশ্চয়ই তফাৎ আছে। সেখানে সকালটা আর এখানের সকালটা যদি বিশেষ কোনো পার্থক্য বলতে হয় তখন কি বলবেন? এখানে যদি একটা কর্মব্যস্ততা নিয়ে দিন শুরু হয় এবং সেখানে পরিবারের সাথে কোনটাকে বেশি উপভোগ করেন? একটু আমরা দর্শকদের বলে দিতে চাই, আমাদের অতিথি সৈয়দ রেজা মীর মোহাম্মদী, তিনি ফার্সি ভাষায় উত্তর দিবেন, যেটা অনুবাদ করে দিবে আমাদের সাইদুল ইসলাম ভাই যিনি আছেন। Hajigation सवाल करदन के इन बारनामे सुबह बांग्लादेश हस्त के शुमा ईरानी हस्तीत अलन बांग्लादेश हस्तीत ईरान चतुर सुबह ईरान चतुरे व बांग्लादेश के हस्तीत अलन चतुर मिबिनी इन दुथर अगर लुत्फन मुगैसे कुनित। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। من اول خدمت مجریان عزیز برنامه و همچنین بینندگان عزیز بنگلادشی که در صبح زیبا و خوب امروز پنجشنبه بیننده این برنامه هستند سلام عرض میکنم و از اینکه امروز صبح با مردم بنگلادش از قاب تلویزیون جمانه تیوی صحبت میکنم خیلی خوشحالم। উনি প্রথমেই এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং একই সাথে যমুনা টেলিভিশনের দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে সালাম জানাচ্ছেন এবং শুভ সকাল বলেছেন যে আজকের সকালটা খুবই সুন্দর। এই সুন্দর সকালে আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি নিজেকে আনন্দিত মনে করছি এবং এই অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের সকল জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। برنامه‌های صبحگاهی که صبح زود پخش میشه از شبکه‌های تلویزیونی بیننده‌های خاص خودشو داره. مردمانی که سحرخیزن، منظم هستن، بیدار میشن برای آماده شدن برای فعالیت‌های خودشون. من به همه بیننده‌های عزیزی که در این ساعت صبح برنامه رو نگاه میکنن سلام عرض میکنم و سلام مردم ایران رو از این برنامه به مردم خوب بنگلادش که مردمان مهربان با محبت و خوبی هستند سلام ایران رو به مردم بنگلادش میرسونم। সকালটা আসলে সকালে যারা ঘুম থেকে উঠে এবং কাজ শুরু করে তারা সাধারণত থাকে শৃঙ্খল জীবন তাদের থাকে। তো আসলে এই যে ভোরবেলায় উঠে আমরা যে দেখি যারা কাজ শুরু করে, এটা একটা সুন্দর একটা দিনই তাদের জন্য একটা উপহার হিসাবে আমরা দেখি। আমাদের ইরানেও খুব ভোর থেকে অধিকাংশ মানুষ কার্যক্রম শুরু করে এবং শৃঙ্খলিত কার্যক্রম আমরা দেখতে পাই। এটা বাংলাদেশের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। আমি বাংলাদেশের ইরানের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে এবং যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। صبح بنگلادش هم صبح خوبی است. امروز که ما می اومدیم از خونه به برنامه، هوای خوب، آرامش شهر و هنوز خبری از شلوغی نبود جلب توجه میکرد و ما در یک فضا و محیط خیلی زیبا و آرام این مسیر رو طی کردیم تا اینکه به تلویزیون رسیدیم. আজকের সকালটা আমরা যখন ঘর থেকে বের হয়েছি এই টেলিভিশন চ্যানেলের উদ্দেশ্যে,
আমি দেখলাম যে চমৎকার একটি সকাল, একেবারে নিরিবিলি, রাস্তাঘাট কত যানজটবিহীন, এত সুন্দর একটা সকাল, যেটা আমার কাছে মনে হয়েছে যে এরকম যদি সবসময় থাকতো। বাহ, চমৎকার। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে। সাইদুল ইসলাম ভাই একটা লম্বা সময় ধরে কাজ করছেন ইরানি সংস্কৃতি বাংলাদেশিদের কাছে পৌঁছে দেবার জন্য, এবং একই সাথে বাংলাদেশের সংস্কৃতির যে চমৎকার দিকগুলো আছে ইরান অবধি পৌঁছে দেওয়ার জন্য যে চমৎকার এক্সচেঞ্জটা হচ্ছে, এই আদান প্রদানটা হচ্ছে, সেই একটা জায়গায় দূতাবাস চমৎকার একটি কাজ করছে, এটা বলতেই হয়। বাংলাদেশে ইরানের অন্তত সংস্কৃতির অন্যান্য ধারা জানি না, চলচ্চিত্রের একটা বিশাল দর্শক শ্রোতা রয়েছেন, গুণগ্রাহী, অনুরাগী, সমালোচকও রয়েছেন। সেই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই, আমাদের যে রাষ্ট্র হিসাবে স্বাধীন বাংলাদেশের যাত্রা, এবং সেই যাত্রায় আমাদের সংস্কৃতির যেভাবে আমরা বিশ্ব দরবারে পৌঁছাতে চেয়েছি, কিন্তু আমাদের বিশ্ব ভাতৃপ্রতিম যে রাষ্ট্রগুলো আছে, বন্ধুপ্রতিম যে রাষ্ট্রগুলো আছে, যারা তাদের সংস্কৃতি আমাদের কাছে নিয়ে এসছে, কতখানি সমর্থ করতে পারলাম দুই দেশের জনগণদের একটি একক জায়গায় এনে দাঁড় করাতে, বা দুই দেশের এই সংস্কৃতির আদান প্রদানে কতখানি পথ আমরা পেরোতে পারলাম? ایشون میگن که رایزنی فرهنگی که در مورد فرهنگی کار میکنه که فرهنگ ایران را داره معرفی میکنه و یک نوع کار تبادل فرهنگی است که در این زمینه فیلم یه نقش مهمی دارد و فیلم ایرانی بسیار معروف در جهان. در این زمینه اگر شما بله. خب مرکز فرهنگی ایران در داکا، بنگلادش بیش از 40 سال هست که فعالیت داره و در فعالیت‌های خودش در طول سال برنامه‌های مختلفی رو به اجرا در میاره که یکی از اون برنامه‌ها در واقع بحث فیلم هست. ما دوستان عزیز، بینندگان شاید بدونن که ایران یک جشنواره فیلم بین‌المللی به اسم جشنواره فیلم فجر داره که یکی از جشنواره‌های بزرگ بین‌المللی فیلم در دنیاست. هر سال برگزار میشه در بهمن ماه در زمستان و در این چارچوب برنامه‌سازها، تولید کننده‌ها و فیلمسازهای بنگلادشی هم در جشنواره فیلم فجر هر سال شرکت میکنن. برخی از سریال‌های ایرانی در سال‌های گذشته در بنگلادش ترجمه و پخش شده، استقبال خوبی از اونها شده. فیلم ایرانی، کارگردان‌های ایرانی چهره‌های معروفی در دنیا دارن و خوبه من در اینجا عرض کنم سال گذشته آقای مجید مجیدی که یکی از فیلمسازهای بزرگ ایران هست، بنگلادش اومدن در جشنواره فیلم داکا شرکت کردن. ما تلاش میکنیم که فیلمسازها، تولید کننده ها و بازیگرهای دو کشور با هم ارتباط داشته باشند، در جشنواره‌های همدیگه شرکت کنند. همچنین در جشنواره فیلم داکا هر سال از ایران شرکت کننده داریم ما، و با توجه به علاقه‌ای که مردم بنگلادش به فیلم‌ها و سریال‌های ایرانی دارند، ما فکر می‌کنیم که بیش از این که الان هست باید همکاری بکنیم در آینده، و ما آمادگی داریم انشالله که در این خصوص همکاری بیشتری با বাংলাদেশ داشته باشیم. বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং 40 বছরের বেশি সময় ধরে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে কাজ করছে। তো আমাদের যে এই সাংস্কৃতিক বিনিময় ইরান ও বাংলাদেশের মধ্যে, এই কার্যক্রমের মধ্যে একটি অন্যতম দিক হলো ইরানি চলচ্চিত্র। আপনারা জানেন যে বাংলাদেশে এরই মধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে ইরানি ফিল্ম এবং সিরিয়াল দেখানো হচ্ছে, এবং ইরানের একটি চলচ্চিত্র উৎসব রয়েছে, ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেটি বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব। সেখানে প্রায় প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র পরিচালক, প্রযোজকরা অংশ নিয়ে থাকেন। একই সাথে বাংলাদেশেও যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে, সেখানেও ইরান থেকে প্রতি বছরই অংশ নিয়ে থাকে, এবং আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই সেরা পুরস্কারের অনেক পুরস্কারই ইরান চলচ্চিত্রগুলো পেয়ে থাকে। এবং সেখানে এই সম্প্রতি সর্বশেষ গত বছরের আগের বছর ঢাকা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে ইরান থেকে একজন ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি এসেছিলেন, এবং
এই যে দুদেশের মধ্যে চলচ্চিত্র নির্মাতা প্রযোজকদের যে বিনিময়, এর মাধ্যমে আমার মনে হয় যে এই চলচ্চিত্র শিল্পে ইরান যেভাবে এগিয়ে গেছে এবং বাংলাদেশও দুই দেশের সহযোগিতায় এগিয়ে যাবে, এবং বাংলাদেশে যাতে আরো বেশি বেশি ফিল্ম সিরিয়াল দেখানো যায়। বাংলাদেশে আমি জানি যে এদেশের মানুষ ইরানি চলচ্চিত্রকে অনেক পছন্দ করে, সেটা আমরা কয়েক বছরে আমরা লক্ষ্য করেছি, এবং এদেশের যে মানুষের ইরানি চলচ্চিত্রের প্রতি আগ্রহ সেটা আমরা পেয়েছি। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে যাতে এই চলচ্চিত্রের বিনিময়টা দুদেশের মধ্যে আরো বেশি হয়, আমরা আরো এই দেশে বেশি বেশি ইরানি ফিল্ম চলচ্চিত্র যাতে দেখানো যায় সে ব্যাপারে আরো কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের সাথে এই আলাপে আমরা ফিরব। আপনাদের সাথে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, ইরানের সংস্কৃতি নিয়ে অনেক কিছু জানছিলাম, চলচ্চিত্র নিয়ে কিংবা সেখানকার যে সামগ্রিক সংস্কৃতির কথাই যদি বলি, সেটা ব্যাপক হারে প্রচার প্রচারণার জন্য বাংলাদেশে আপনাদের বেশি উদ্যোগ রয়েছে, প্রচেষ্টা রয়েছে, এবং আপনারা অনেক সম্ভাবনাময়ী কিছু পদক্ষেপও নিয়েছেন। এবার একটু জানতে চাচ্ছি যে ইরানের সংস্কৃতি অনেক সমৃদ্ধ, ইরানের ভাষা বেশ সুমিষ্ট, এবং ইরানের সাথে অনেক কিছুতেই দেখা যায় ধর্মীয় দিক থেকে হোক বা সাংস্কৃতিক দিক থেকে হোক এবং ভাষার মাধুর্যের দিক থেকে হোক আমাদের সাথে বেশ কিছু মিল রয়েছে। এই মিলের বিষয়গুলো এগুলো আসলে কতটা উপভোগ্য আপনার জন্য, আমার প্রশ্নটি হচ্ছে মীর মোহাম্মদী আপনার কাছে, এবং সেই সাথে সম্পর্কের ক্ষেত্রে বা এই হৃদ্যতা বা প্রত্যেকের সাথে যে ভ্রাতৃত্বের বন্ধন যেটা, সেইখানে ইরানের সাথে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, সেখানে সামঞ্জস্যটা কেমন? سوال کرد که ایران و بنگلادش فرهنگ ایران بسیار فرهنگ غنی هست و رابطه این دو کشور بسیار رابطه خوبی دارند و چیزهای زیادی از نظر فرهنگی و دینی شباهت زیادی هم دارند. و در این مورد شما چه فکر میکنی و نظر شما چیه؟ خب من لازم خدمت بینندگان عزیز برنامه عرض بکنم که خب همونطور که در سوال هم اشاره شد، کشور ایران یک کشور تاریخی فرهنگی است، چند هزار سال سابقه تمدنی داره. ما آثاری باستانی و تاریخی الان در ایران داریم که مال 6000 سال قبله، مال 3000 سال قبله، 2000 سال قبله. از این جهت ایران تاریخ بسیار دیرینه و قدیمی داره و در این دوره‌های تاریخی ایران با بنگلادش هم روابط تاریخی و فرهنگی خوبی داشته است. من به دو تا فاکتور اگر بخوام اشاره بکنم، یکی اینه که از سال 1200 میلادی زبان فارسی در سرزمین بنگاله و بنگلادش زبان رایج و رسمی بوده و شاعر بزرگ و معروف ایران حافظ شیرازی 700 سال پیش با سلطان غیاث الدین اعظمشاه ارتباط داشته. سلطان غیاث الدین اعظمشاه ایشون رو دعوت کرده برای سفر به بنگاله. ایشون هم دوست داشت بیاد ولی بنا به دلایلی نتونست بیاد و یکی از غزل‌های معروف دیوان حافظ در پاسخ به غیاث الدین اعظمشاه هست که معروف است و اون بیتی که خونده میشه: شکر شکن شوند همه توتیان هند زین قند پارسی که به بنگاله میرود. لذا ما در قرن‌های گذشته، در صدها سال پیش با بنگلادش ارتباطات داشتیم. بین ایران و بنگلادش شاعران بزرگان با هم ارتباط داشتن و همین که حاکم بنگال غیاث الدین اعظمشاه با ایران ارتباط داشت، با شاعران ایران ارتباط داشت، اینا نشون میده که ما رابطه فرهنگیمون خیلی قدیمی هست، دیرینه هست. دیگه چه شباهتی دینی؟ ما در مشترکات فرهنگیمون یکی از مهمترین اشتراکاتمون دین اسلام هست. مردم بنگلادش مسلمان هستند، مردم ایران مسلمان هستند و این اشتراک در دین اسلام مردم ما رو به هم نزدیک کرده و امروز هم ما در ارتباطاتی که با بین دو کشور داریم، بین مردم ایران و مردم بنگلادش دیندار هستند، مسلمان هستند و مردمانی معنوی و ارزشی هستند و این زمینه و بستر بسیار خوبی رو برای ما فراهم کرده که ما
بتونیم روابط و مناسبات خوبی داشته باشیم. যে ইরান আপনি ঠিকই বলেছেন যে ইরান ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতিতে খুবই সমৃদ্ধ একটি দেশ এবং এই দেশটিতে ৬,০০০ বছরেরও বেশি প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এবং আপনি যেমনটি বলেছেন যে এদেশে দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের অভিন্ন সংস্কৃতি রয়েছে, ভাষাগত মিল রয়েছে। আপনি জানেন যে এদেশে ৬৫০ বছরের বেশি সময় ফার্সি প্রচলিত ছিল। এখনো অনেক ফার্সি শব্দ বাংলায় ব্যবহার করা হয় এবং আপনি যদি মনে করেন যে আমাদের কবি সাহিত্যিকদের, ইরানি অনেক কবি সাহিত্যিক বাংলাদেশে অনেক পরিচিত এবং বাংলাদেশের সাথে ভাষাগত দিক থেকে, সাহিত্যের দিক থেকেও যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার একটি বড় উদাহরণ হলো এই বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। উনি ইরানি কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি শুরুতে একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতাটাকে পূর্ণ করার জন্য কবি হাফিজকে বলেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি যখন আসতে পারেনি তখন উনি একটি কবিতার বাকি অংশটুকু লিখে পাঠিয়েছিলেন। তো সেখানে বলা হয়েছে যে কবিতাটা এরকম: শেকান সাবান্ত হামে তুতিয়নে হেন্দ জেন কান্দে ফার্সি বে বাঙ্গলে মিরাবাদ। অর্থাৎ ফার্সি যে একটি মিষ্টি ভাষা, এই ফার্সির মিষ্টি যদি এই বাংলায় পাঠানো হয় তাহলে সমস্ত ভারতবাসীর ভাষা মিষ্টি হয়ে যাবে। অর্থাৎ বাংলাকে উনি কত গুরুত্ব দিয়েছে যে পুরো ভারত বর্ষের উপরে। তো এই থেকে আমরা বুঝি যে দুই দেশের মধ্যে কত গভীর দীর্ঘদিনের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক। একই সাথে উনি ধর্মীয় ব্যাপারটাও বলেছেন যে দুটি দেশই মুসলিম দেশ, এদেশের দুটি দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং ধর্মীয় দিক থেকে এদেশের মানুষকে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ ধর্মের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং এই দিক থেকেও দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। একটা খুব সহজ একটি প্রশ্ন আছে আমার কাছে। ইরানের প্রসঙ্গে যখনই আসে সংস্কৃতির এই দিকের ব্যতি রেখে আরেকটা দিক আছে যেটা অনেকেরই জানা নেই। ইরান প্রচন্ড সুন্দর দেখতে, এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আমরা ইউটিউবে দেখেছি বা যেভাবে আমাদের দেখবার সুযোগ হয়েছে, ইরানের এই সৌন্দর্য উপভোগ করবার কতখানি সুযোগ আমাদের আছে এটা একটু আপনাদের কাছ থেকে শুনবো, কি করে বাড়ানো যায়। এবং সেই সাথে বিশ্বের অনেকেরই এই বিষয়টি হয়তো জানা আছে কিন্তু আমাদের অনেকের জানা নেই, ইরানের যে চিকিৎসা ব্যবস্থা এটা আনপ্যারালাল, এটা বিশ্বের অন্য কোথাও এরকম চমৎকার চিকিৎসা ব্যবস্থা পাওয়াটা খুব মুশকিল। এবং একই সাথে আমরা যদি খরচার কথাটা বলি কিংবা অ্যাফোর্ডেবিলিটির কথা বলি, বিশ্বের অন্য অনেক প্রান্ত থেকে ইরানের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি সহজলভ্য। এই বিষয়টা বাঙালি যারা রয়েছেন তারা কি করে সেই সুযোগটা নিতে পারে একটু আপনার কাছ থেকে জানবো। একটা প্রশ্ন ছিল আমাদের। برای مردم خوب و عزیز بنگلادش ایران فرصت‌ها و پتانسیل‌های زیادی برای ارتباط و رفت آمد داره. یکی از این ظرفیت‌ها و پتانسیل‌های بزرگ توریسم و گردشگری هست. ایران یک کشور تاریخی و فرهنگی است. شیراز، اصفهان، مشهد، تهران شهرهای با چند هزار سال سابقه تاریخی هستند که مکان‌های دیدنی، آثار تاریخی زیادی دارند و از همه جای دنیا برای گردشگری و توریسم مردمان مختلف میان به ایران و امیدواریم که مردم عزیز بنگلادش هم در بحث توریسم و گردشگری توجه زیادی به ایران داشته باشند. نکته دوم بحث توریسم سلامت هست. پزشکی و سلامت در ایران امروز خیلی پیشرفته است و ایران یکی از پیشرفته ترین کشورهایی است که در حوزه پزشکی و سلامت مطرحه. دو تا نکته مهم هست برای مردم بنگلادش. یکی اینه که در توریسم سلامت هزینه‌های ایران خیلی پایین‌تر از کشورهای دیگه است و کسایی که برای سلامت عملیات‌های جراحی پیشرفته نیاز پیدا میکنن، اینا میتونن برن ایران و با هزینه‌های پایین درمان بشن و اینکه سطح لول پزشکی ایران خیلی بالاست، جزو کشورهای تاپ و رده بالای دنیا هست. از نظر کیفیت خیلی بالاست، هم کیفیت بالاست هم هزینه‌ها پایینه و این فاکتورهای بسیار خوب و مهمی است برای مردم بنگلادش که توجه داشته باشن. আপনি ঠিকই বলেছেন যে ইরান খুবই সৌন্দর্যের দিক থেকে খুবই সুন্দর একটি দেশ
এবং ইরানের প্রায় সমস্ত দেশটাই একটি সুন্দর, বিশেষ করে ইরানের যে মাশহাদ, সিরাজ, তেহরান এবং কাস্পিয়ান সাগরের তীরবর্তী উত্তরাঞ্চলটা অসাধারণ সুন্দর একটি দেশ। তো বাংলাদেশের মানুষ দুদেশের মধ্যে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হতে পারে এই ইরানের পর্যটন কেন্দ্র। এবং একই সাথে আপনি যেটা বলেছেন যে মেডিকেল ট্যুরিজমেও আপনি জানেন যে ইরান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এদেশে অনেক জটিল জটিল রোগের চিকিৎসা করা হয় এবং বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়, এবং গুণগত মানের দিক থেকে এটা বিশ্বমানের, তবে খুব সস্তায় দেশে চিকিৎসা ব্যবস্থাটা খুবই সস্তা। বাংলাদেশের মানুষ আমি মনে করি যে এই সুযোগটা নিতে পারে, কারণ এখানের যে চিকিৎসা ব্যবস্থার ব্যয় সেটা অন্য যে কোনো দেশের তুলনায় আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের যদি ভিসার প্রাপ্তিটা সহজ হয় তার একটু সহজ হবে। একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি হাতে 3 মিনিটের বেশি সময় নেই, ছোট করে প্রশ্নটা করতে চাই। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে আমরা দেখেছি ইরানের অবস্থান থেকে ফিলিস্তিনের ব্যাপারে সবচেয়ে বেশি স্পষ্ট, এবং বিশ্বের অন্য মুসলিম রাষ্ট্রগুলো যখন মুখে কুলু পেটেছিল তখন ইরান প্রতিবাদী হয়েছে, ইরান ফিলিস্তিনের মানুষের অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে। এই একটা জায়গায় নিশ্চয়ই ইরান অতুলনীয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ইরানের এই যে বিকাশ এবং ফিলিস্তিন সম্বন্ধে ইরানের যে ভালোবাসা, বিশ্বের মুসলমানদের সম্বন্ধে ইরানের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, একই সাথে আপনি নিজেও যুদ্ধের সময় শেষ ইসরায়েলের সাথে যে বর্বরচিত ইসরায়েলের আচরণ ছিল সেই সময় আপনি নিজেও এই বিষয়টি ব্যক্তিগতভাবে দেখেছেন, ওই আলোকে যদি কিছু বলবার থাকে একটু ছোট করে আমরা শুনতে চাই। রাবারে মুআজ্জাম বিসিয়ার দার মুরদে ফিলিস্তিন হারফে রোশানি দরে ওয়া ইশুন হামিশে দার মুরদে ফিলিস্তিন বিসিয়ার ফাওয়াল হাস্তান ওয়া ইরান তানহা কেশওয়ারি হাস্তান কে ব ফিলিস্তিন হেমায়ত মিকুনে কে কেশওয়ার হয়ে দিগার উনজুরির মনা দিদিম বেখাতিরে ইনকে ইরান মুসলমান জাহান র খেলি দুস্তরে মোহাব্বত মিকুনে বানো বারিন তানহা কেশওয়ারি কে বা ফিলিস্তিন মুজিগিরিয়ে কাবি দরে হেমায়াতে খুবই দরে দার ইন মুরেদ আজ সমা মিখম বেদুনিম দার কেনরে ইন আখিরান জাঙ্গি সুদে বা ইরান ও ইসরায়েল বা দার ইন মুরেদ সুমাকে মাসিনিদিম কে উন্মুগে সুমা ইরান বুদিত তাজরুবে সুমারা মিখম বেদুনিম. فلسطین مسئله مهم و اصلی جهان اسلام هست. نکته اول اینه، یعنی چون یه بخشی از سرزمین اسلامی است و مسلمانانی که توسط اشغالگرا و دشمن صهیونیست‌ها اشغال شده است، لذا مسئله فلسطین مربوط به همه مسلمانان دنیاست. ایران هم حسب وظیفه خودش که یک کشور انقلابی است، یک کشور مسلمان هست، از ابتدای انقلاب اسلامی ایران در سال 1979 از مردم فلسطین حمایت کرده، دفاع کرده و اعتقاد داره که فلسطین مال فلسطینی هاست، الان اشغال شده و باید از این اشغال آزاد بشه. این نکته بسیار مهمی هست. هم بنیانگذار انقلاب اسلامی ایران امام خمینی، هم رهبر عالی فعلی مقام معظم رهبری حضرت آیت الله خامنه ای، اینها به مسئله فلسطین یک نگاه استراتژیک و راهبردی دارن در جهان اسلام و مسئله فلسطین میتونه همه کشورهای اسلامی و همه مسلمانان رو به هم پیوند بده. لذا ما هم به لحاظ مسلمان بودن وظیفه داریم، هم به لحاظ مسائل انسانی، حقوق بین الملل وظیفه داریم که به مسئله فلسطین بپردازیم و به این توجه بکنیم. شما این نکته رو ترجمه کنید، من در ادامه درباره جنگ هم اشاره میکنم. উনি আপনার প্রশ্নের প্রথম অংশটার জবাবে বলছেন যে ফিলিস্তিন ইস্যুটা এখন একটা বৈশ্বিক এবং আন্তর্জাতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিষয়টা কেবল শুধু একটা অঞ্চল কেন্দ্রিক নয়, এটা সমস্ত বিশ্বের মুসলমানদের একটা বিষয়। যে আপনারা জানেন যে ফিলিস্তিন আসলে মুসলমানদের একটা ভূখণ্ড, সেটাকে ইহুদিবাদী ইসরায়েল দখল করে রেখেছে এবং সেখানে অমানবিকভাবে বর্বরোচিতভাবে তারা হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে এবং ফিলিস্তিনের মানুষের দুর্দশা কষ্ট আমরা লক্ষ্য করেছি। এবং ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনের জনগণের জন্য সর্বাত্মক সহযোগিতার কথা ঘোষণা করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তারা তখন থেকেই ভূমিকা রেখে চলেছে এবং বর্তমান যে সুপ্রিম লিডার হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি, উনিও সর্বোচ্চভাবে ইরানের ফিলিস্তিনের ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এই ফিলিস্তিনের ইস্যুটা এটা
সমস্যা সমাধানের জন্য ইরান যেভাবে এগিয়ে আসছে, একই সাথে সমস্ত মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে। এটা শুধু একটা ফিলিস্তিনের বিষয় না, এটা একটা বিশ্ব এই যে সংকটটা, এটা বিশ্ব মানবতার একটা বিষয়। আমি মনে করি যে একই সাথে বিশ্বের মানবতাবাদী সকল মানুষকেও এগিয়ে আসতে হবে এই একদম, সংকট একদম। নিরসনের মানে জন্য। বিষয়টা হচ্ছে এবং সহজ একই করে সাথে যদি- উনি আরেকটা জি। কথা বলছেন যে এই ফিলিস্তিন ইস্যুটা কেন্দ্র করে একই সাথে বিশ্বের মুসলমানরা কিন্তু এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারে এবং তারা ঐক্যবদ্ধ হতে পারে, যেটা তাদের আগামী দিনগুলোর জন্য আরো আরো বেশি প্রয়োজনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এসে যুক্ত হওয়ার জন্য। আমরা ইতি টানতে হচ্ছে, সময়ের নিমন্ত্রণে অনেক আমাদের থাকতে ধন্যবাদ হচ্ছে। আসবার জন্য। দর্শক শুধু এতটুকু বলতে চাই, যেমনটা করে অতিথিরা বলছিলেন সেই সূত্র ধরে টেনেই বলতে চাই, আপনাকে শুধুমাত্র মুসলমান হতে হবে না, আপনাকে একজন মানুষ হতে হবে ফিলিস্তিনিবাসীর সাথে কি বর্বরচিত হামলা হচ্ছে তা বুঝবার জন্য। যদি সেই উপলব্ধিটুকু যে আগে বিশ্বের শান্তির প্রতিষ্ঠাই, যদি বিশ্বের শান্তির এই যে বার্তাই যদি ছড়িয়ে দেয় আপনার লক্ষ্য থাকে, সেই মানুষটুকু হলেই আপনার হবে, মুসলমান যে বা যে কোনো ধর্মেরই আপনি হন। এই বিষয়টি মাথায় রাখবেন। আর এই মুহূর্তে মুসলমানদের ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই, রাখবেন বিষয়টি মাথায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।